নমস্কার, দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ ৩রা ডিসেম্বর মঙ্গলবার। শুরুতেই দেখে নেওয়া যাক হেডলাইন্স। কারো ভয়ে আপোষ করলে তার চাকরি আগে খাবো, পিএইচ এর বৈঠকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল করল সিপিএম। আবাসের ঘর পেয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্যের প্রয়াত স্বামী এবং আত্মীয়রা, উল্টো ছবি বানার হাতে। জ্বলছে বাংলাদেশ, বাংলাদেশে পাঠানো হোক পিক্স ফোর্স, বড় বার্তা মমতার। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে পেট্রাপোলে সন্ন্যাসী বিক্ষোভ, সামিল শুভেন্দুও। মমতার বিরুদ্ধে বিজেপির মুখকে ২৬-এর ভোটের আগেই তোড়জোড় শুরু গেরুয়া শিবিরে। ঘোর কলি, নিজের বাবার গলাতেই মালা পরালেন ২৪-এর তরুণী। আসছি বিস্তারিত খবরে। কেউ ভুল টেন্ডার করছে, কেউ ভুল ডিপিআর করছে। রাজ্যে জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের কাজে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কড়া বার্তা, কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না। বিডিও, ডিএম, এসডিও আপোষ করবেন না। যদি কেউ আপোষ করেন কারো ভয়ে, আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। আজ সোমবার নবান্নে জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ অপব্যবহার করে তার নিজের অঞ্চলকে সার্ভ করার জন্য বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য সরকার বরদাস্ত করবে না। এটা অপরাধ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের পাল্টা কটাক্ষ, পিএইচই জল সরবরাহ করে, কিন্তু পিএইচি এর অনুমতি না নিয়ে বাড়ি বাড়ি জল দেওয়া হবে। বল্লভপুর তৃণমূল পঞ্চায়েত তারা ৫,০০০ টাকা করে নিয়েছে। বাড়ি বাড়িতে আজ পর্যন্ত জলও পৌঁছয়নি, পাইপ পৌঁছয়নি। মুখ্যমন্ত্রী আর কতদিন বাংলার মানুষকে বোকা বানাবেন? তার কথায় আবার ওই ধবধবে শাড়ি, লিনেন সাদা শাড়ি, ৩০,০০০ প্রায় দাম তার মধ্যে রক্তের দাগও আছে, কালো দুর্নীতির দাগ আছে। ঘটনাটা ঠিক কি? ২০২৫ সালের মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। রাজ্য জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজও শুরু হয়ে গিয়েছে, কিন্তু জেলায় জেলায় বেশ কিছু জায়গায় পাইপলাইন পৌঁছলেই জল মিলছে না বলে অভিযোগ। এর আগে বৃহস্পতিবারও জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের ক্ষোভ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ ইস্যুতে ফের পথে নামল সিপিএম। প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ তোলা হলো বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে। সোমবার কোচবিহারের দিনহাটাতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মিছিল করে সিপিএম। প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে চৌরাহাট বাজার হয়ে সাহেবগঞ্জ রোড হয়ে চৌপথিতে শেষ হয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম এর কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, সুজাতা চক্রবর্তী, দিনহাটা এরিয়ার সম্পাদক জয় চৌধুরী প্রমুখ নেতৃত্ব। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সেই দেশে হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে। হিন্দুদের ধর্মস্থানও আক্রান্ত হয়েছে বলে খবর। গ্রেপ্তার করা হয়েছে একাধিক সাধু সন্তকে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্টই উত্তেজনাপূর্ণ। এই পরিস্থিতিতে ভারতেও, বিশেষ করে বাংলাতেও নানা প্রতিবাদ সংঘটিত হচ্ছে। বিজেপি স্বাভাবিকভাবেই এ নিয়ে পথে নেমেছে। আন্দোলনে নেমেছে অরাজনৈতিক হিন্দু সংগঠনগুলো। এবার নামল সিপিএমও। আবাসের ঘর তৈরি নিয়ে উল্টো ছবি বানারহাট গ্রামে। অন্যত্র তালিকায় কারচুপির বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সরব হলেও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী প্রয়াত স্বামী এবং ২ ছেলে, ১ ভাই ও ২ ভাতৃবধূর নাম নিঃশব্দে আবাসের তালিকায় উঠে গিয়েছে। অথচ এলাকার অনেকেরই অভিযোগ তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও নাম নেই। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এসএম কলোনির বিজেপি পঞ্চায়েত সদস্য তথা এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী সুভদ্রা লোহারের প্রয়াত স্বামী সেকু লোহার সহ পরিবারের আরও ৫ জনের নাম কি করে তালিকায় উঠল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই বিজেপি নেত্রীর অবশ্য দাবি, তার আত্মীয়রা গরিব এবং দূরে আলাদা ঘরে থাকেন। তবে এলাকায় বহু গরিব মানুষ এখনো ঘর না পাওয়ায় তিনি তার প্রয়াত স্বামীর নামে বরাদ্দ ঘর নিতে চান না বলে জানিয়েছেন। বানেরহাটের বিডিও নিরঞ্জন বর্মন জানান, যারা একমাত্র যোগ্য তারাই ঘর পাবেন। তৃণমূলের বিন্নাগুড়ির অঞ্চল সভাপতি বিজয় প্রসাদ বলেন, একই পরিবারের ৬ জনের নাম, যার মধ্যে একজন কি করে এই তালিকায় আসতে পারে? বিষয়টি প্রশাসনিক মহলে যাচাই হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে বলে জানিয়ে সুভদ্রা লোহারের দাবি, যখন তালিকাটি তৈরি করা হয় তখন আমার স্বামী জীবিত ছিলেন এবং আমি পঞ্চায়েত সদস্য ছিলাম না। পাশাপাশি আমার পরিবারে যাদের কথা উঠছে তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমরা এক বাড়িতে নয়, দূরে আলাদা বাড়িতে থাকি। আমার পরিবারের এই সদস্যরা গরিব, তাদের ঘর পাওয়ার প্রয়োজন। তার আরো বক্তব্য, আমার নিজের ঘরের অবস্থাও ভালো নয়। ঘরের চালের ৩ ফুটও জল পড়ে। কোনো রকমে প্লাস্টিক টাঙিয়ে পরিস্থিতি সামলাচ্ছি। আমার পাটে অনেক বাসিন্দার ঘরের প্রয়োজন আছে। এই কথা মাথায় রেখে আমার মৃত স্বামীর নামে ঘর চাই না। যারা আবার সমীক্ষা করতে এসেছিলেন বিষয়টি তাদের লিখিতভাবে জানিয়েছি। বিষয়টি বিডিওকেও লিখিতভাবে জানিয়েছি। সুভদ্রার ভাইয়ের স্ত্রী শিবানী লোহারের কথায়, ভাঙা ঘরে আমাদের দিন কাটছে। পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকায় আমাদের ঘর পাওয়ার অযোগ্য বলে ধরে নেওয়া ঠিক নয়। জ্বলছে বাংলাদেশ, লাগাতার চলছে হামলা। এই অবস্থায় বাংলাদেশে পিস ফোর্স অর্থাৎ শান্তি বাহিনী পাঠানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অবিলম্বে বিষয়টি ভারত সরকারের উচিত রাষ্ট্রসংঘে তুলে ধরা এবং সেখানে যাতে শান্তি বাহিনী পাঠানো হয় সেই দাবি রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে এই ঘটনায় সংসদে বিবৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেন সেই কথাও বলেন তিনি, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে বাংলাদেশ, সে দেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস
দাস প্রভুকে গ্রেফতারের ঘটনায় পরিস্থিতির নিন্দা জানিয়েছে সরকার। ওপার বাংলার আছড়ে পড়েছে এপার বাংলাতেও, চলছে প্রতিবাদ আন্দোলন। আর এই পরিস্থিতিতে এদিন ফের একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বঙ্গ বিধানসভায় বিবৃতি দেন, বলেন, বাংলাদেশ নিয়ে আমার বলার কিছু এখতিয়ার নেই, আন্তর্জাতিক বিষয়ে যা বলার কেন্দ্র বলবে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান প্রশাসনিক প্রধান। এই বিষয়ে নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী যাতে বলেন সেই আবেদন রাখেন। এমনকি এই বিষয়ে দুই দেশ যাতে কথা বলে নিয়ে তাও বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিযোগ, গত 10 দিন ধরে আশ্চর্যজনকভাবে কেন্দ্র চুপ। পাশাপাশি বাংলাদেশের জেলে 79 জন মৎস্যজীবী বন্দী অবস্থায় রয়েছে তা নিয়েও বক্তব্য রাখেন এদিন মুখ্যমন্ত্রী। বলেন, কিছুদিন আগে 79 জন মৎস্যজীবী বাংলাদেশে ভুল করে ঢুকে গিয়েছিল। প্রথমে থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে বাংলাদেশের জেলে বন্দী রয়েছে। আমাদের তরফে আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখনো তারা ছাড়া পাননি বলে এদিন বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ। সোমবার সন্ন্যাসীদের কর্মসূচিতে সামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জমায়েত থেকেই ওপারের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারিও দিলেন বিজেপি নেতা। সীমান্ত বাণিজ্য বন্ধ করলেই বাংলাদেশে টনক নড়বে বলে মত তার। সনাতনী হিন্দু সংগঠনের ডাকে এই দিন দুপুরে পেট্রাপোল সীমান্তের মঞ্চ থেকে বক্তব্য রাখেন শুভেন্দু। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন তিনি। এরপরে জাতীয় পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে 0 পয়েন্টের দিকে পদযাত্রা করেন। সেখানে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান। তারপর প্যাসেঞ্জার টার্মিনাস ধরে অভিবাসন কেন্দ্রের দিকে রওনা দেন। সকাল থেকেই এই চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রচুর মানুষ। তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু, হাতও মেলান। রাজ্যের বিরোধী দলনেতার কথায় হাজার হাজার মানুষ জমায়েত করেছে। এরা কোনো বিজেপি নয়, হিন্দুরা জোট বাঁধছে। সকাল 6টা থেকে সীমান্তে বাণিজ্য বন্ধ। শুভেন্দুর হুঁশিয়ারি একদিনেই টাইট হয়ে গিয়েছে। নতুন রাজাকারদের আত্মসমর্পণ করবে ভারত, পাকিস্তানের মতো অবস্থা করে দেবে। রাজ্যে সাম্প্রতিক 6 বিধানসভার উপনির্বাচনে দুর্মুষ হয়েছে বিজেপি। গত বিধানসভাতেও ভালো ফল করতে পারেনি। যদিও দলের বড় বড় নেতারা উপনির্বাচনের ফলকে পাত্তা দিতে চাইছেন না, কিন্তু সামনেই 2026 সালে বিধানসভার নির্বাচন, তখন কি হবে? এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখকে, এটাই এখন বিজেপির কাছে লাখ টাকার প্রশ্ন। এখন থেকেই তা নিয়ে ভাবতে বিবশে গিয়েছে বঙ্গ বিজেপি শিবির। সূত্রের খবর, বাংলায় দলেরও কাউকে বাছাই করে তার মুখ বন্ধ করার কথা ভাবছে রাজ্য বিজেপি। বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারেন মোদী শাহ। 26-এর ভোটের 6 মাস আগেই মুখ বাছাইয়ের সম্ভাবনা। বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখেই যা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মুখকে খাড়া না করতে পারলে সমূহ বিপদ। তবে বিজেপির ভাবনা হলো দুর্নীতি সহ অন্যান্য ইস্যুতে সরব হবার পাশাপাশি দলের কিছু মুখকে প্রচারের সামনে সারিতে রাখতে। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবির প্রধানত কোনো ইস্যুকে সামনে রেখে লড়াইয়ের পক্ষপাতী। তবে এবার তাদের ভাবনার বদল হচ্ছে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার মাটি, আবহাওয়া, রাজনৈতিক কালচার অন্য রাজ্যের তুলনায় একেবারে অন্যরকম। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল চালাচ্ছেন তাতে বাংলায় দাঁত ফোটাতে পারছে না বিজেপি। সেখান থেকে অন্যভাবে রণকৌশল তৈরির কথা ভাবছে দল। ভাইরাল হওয়ার জন্য কতজন কত কিছুই না করে থাকে। নিত্যদিন উদ্ভট ঘটনা সামনে আসতেই থাকে। এক তাজ্জব করা ভিডিও সামনে এলো, যেখানে এক 24 বছরের তরুণী নিজের বাবাকেই স্বামী হিসেবে পরিচয় করাচ্ছে। শুধু তাই নয়, তিনি দাবি করেন যে তারা একটি মন্দিরে সমস্ত রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিডিওটি দেখে নেটিজেনদের চক্ষু চড়ক গাছ। এই ঘটনায় বাবা মেয়ে ভাই বোনের সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভাইরাল ভিডিওতে ওই তরুণী সাহসের সঙ্গে বলছেন, ইনি আমার বাবা এবং আমরা বিয়ে করার পরে খুশি। তার পাশে দাঁড়িয়ে তার 50 বছর বয়সী বাবা তাদের সম্পর্ক নিশ্চিত করেছেন এবং তিনি জোর গলায় বলছেন, হ্যাঁ, সে আমার মেয়ে। তাহলে এতে সমস্যা কি? একই সময় একজন প্রত্যক্ষদর্শী জিজ্ঞাসা করে যে তারা একে অপরকে বিয়ে করার জন্য কোনো লজ্জাবোধ করে কিনা। 50 বছর বয়সী ওই যুবক বাবা কড়া ভাষায় জবাব দেন, কোন যুগে বাস করছেন? লজ্জা পাবার কি আছে? এমনকি ওই তরুণী যুবক ভিডিও করার পেছনে কারণ সকলের সামনে নিয়ে এসেছে তারা। তরুণী বলেছেন যে তারা তাদের সমালোচকদের চুপ করাতে চেয়েছিলেন যারা তাদের সম্পর্ক নিয়ে গসিপ করছিলেন। তিনি বলেন, আমার বিয়ে হলো আমাদের উত্তর যারা আমাদের পেছনে কথা বলে। ভিডিওটি এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়। শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়ে পড়ে। যদিও ভিডিওটি 2020 সালের আগের বলে মনে করা হয়, কারণ এটি মূলত টিকটকে পোস্ট করা হয়েছিল, যা ভারতে এখন নিষিদ্ধ। অন্যদিকে বহু নেটিজেন এই ভিডিওটিকে জাল বলেছেন। অনেকেই দাবি করেছেন যে এটি সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। আবার কিছুজন এটিকে প্রচারের স্ট্যান্ড বলে উড়িয়ে দিয়েছেন। অন্যরা এটিকে সরাসরি নিন্দা করছেন। একজন নেটিজেন এই ঘটনার সঙ্গে আইনি প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে হিন্দু বিবাহ কোডের অধীনে এই ধরনের বিয়েকে অশ্লীল এবং বেআইনি বলে মনে করা হয়, যা ভারতীয় আইনে অবৈধ। এতক্ষণ দেখছিলেন শিলিগুড়ি নিউজ টিভি। খবর আজকের মতো এ পর্যন্তই।